আসসালামু আলাইকুম। নির্বাচন হয়ে গেল। বিএনপি ২/৩ অধিক আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আগামীকাল কিংবা পরের দিন সরকার গঠিত হওয়ার কথা, সম্ভাব্য তারিখ। তো কেমন মন্ত্রিসভা হতে পারে, কেমন মন্ত্রিসভা আমাদের দেশের জন্য মঙ্গলকর হবে, তা নিয়ে আজকে আমরা সাংবাদিক মাসুদ কামালের প্রত্যাশা শুনব। কারা মন্ত্রী হবেন, কারা মন্ত্রী হবেন এর কোনো ইঙ্গিত পাওয়া কিন্তু কঠিন। তবে যারা বিএনপির সঙ্গে গত 15 বছর বিএনপির দুর্দিনে বিএনপির সঙ্গে ছিলেন, নিয়মিতই ছিলেন, তাদের অনেকে হয়তো আশা করতে পারেন। আবার যারা আমাদের এখানে এরই মধ্যে কিন্তু একটা আওয়াজ চলে এসেছে, আমরা শুনতে পাচ্ছি লন্ডন পার্টি, মানে যারা নাকি লন্ডনে ছিলেন তারপরে এখন এসেছেন এবং তারা এতদিন তারেক রহমান সাহেবের আশেপাশে ছিলেন, তারা এখন অনেক পাওয়ারফুল, তাদের কথা নানাভাবে শুনি, উচ্চারিত হয়। এই উচ্চারিত হওয়াটাও কিন্তু আমার কাছে আশঙ্কাজনক মনে হয়। আমি এটা খুব শুনতে আমার ভালো লাগে না। যাই হোক, সেটা আমার ব্যাপার, আমার ভালো লাগে না লাগে, কী আসে যায়। কিন্তু তাদের মধ্যে অনেকে মন্ত্রিত্ব পাচ্ছেন, এর ধরনের কথা আমি শুনতে পাই। এটা খুব স্বাভাবিক যে গত 17 বছর তারেক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন, এই লোকগুলি ওনার আশেপাশে ছিলেন এবং এদের পরামর্শ উনি নিয়েছেন এবং এদের সঙ্গে কোনো বিষয়ে মত বিনিময় করতে, আলাপ আলোচনা করতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা খুবই স্বাভাবিক। তাদের উপর উনি আরও নির্ভর করতে চাইবেন, এটাও স্বাভাবিক। তবে আমার পরামর্শ হবে, তারেক রহমান সাহেব উচিত হবে এই যাদের সঙ্গে উনি কথাবার্তা বলে আলাপ আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের মন্ত্রিত্বের মতো দায়িত্বে না দিয়ে ওনার উপদেষ্টা পরিষদের মতো একটা গঠন করে তাদের সঙ্গে সেই প্রক্রিয়া আলাপ আলোচনা করে যেন চালিয়ে যান। এটা ওনার জন্য সুবিধা হবে। যে কোনো একটা ইস্যুতে ওনার নিশ্চয়ই কিছু পরিচিত লোক আছে যার সঙ্গে কথা বলে আরাম পান এবং যার পরামর্শগুলি উনি একদিন দেখেছেন দল পরিচালনা করতে গিয়ে, যে কার পরামর্শ ওনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়, সেটা যেন উনি ওভাবেই যেন ওদেরকে রাখেন এবং সেই পরামর্শ দেওয়াটাও কিন্তু একটা জরুরি কাজ। সেটা হলে আমার মনে হয় ভালো হবে। আর মন্ত্রিত্ব যখন চালাতে যাবে, একটা কথা মাথায় রাখা দরকার, সেটা যেন জাতীয় স্বার্থে যাদের দিয়ে কাজ করালে দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে, তাদেরকে যেন উনি সেই সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলিতে দেন। আমি নিজে নতুনদেরকে ট্রাই করার পক্ষপাতী। আমি মনে করি যারা ইয়াং ক্যাপাবল আছেন তাদেরকে যেন উনি ট্রাই বেশি করেন। এবং আমার নিজেরও ধারণা, আমরা শুনেছি যে 2001-এ যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন তারেক রহমান সাহেব কিন্তু ওনার কিছু বিকল্প পছন্দের লোকজন দিয়ে কিছু কাজ করাতেন। তার ফল ভালো কি মন্দ হয়েছে জানি না, বাট ওনার এই স্টাইলটা আছে যে উনি যাদের সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদেরকে আশেপাশে রাখেন। এটা আমিও মনে করি এটা প্রয়োজন। একদম আমলা দ্বারা নিয়ন্ত্রিত না হওয়াটা আমি পছন্দ করি। কারণ আমি আসলে সবচেয়ে অবিশ্বাস করি আমলা শ্রেণীকে, যারা আমলা দ্বারা যেন মন্ত্রীরা নিয়ন্ত্রিত না হন। আমলারা অবশ্যই এক্সিকিউশনে থাকবেন, কিন্তু পলিসিটা আসবে বিএনপির যারা পলিসি মেকার তাদের কাছ থেকে, বিএনপির যারা মন্ত্রী হবে তাদের কাছ থেকে। মন্ত্রীকে পলিসি মেকার হিসেবে রাখাটা সবচেয়ে ভালো। অনেকে বলেন যে মেধাবী লাগবে, যোগ্য লাগবে, বিদেশের সঙ্গে কথা বলতে হবে, কাজে ইংরেজি জানতে হবে। আমি এগুলিকে কোনো যোগ্যতাই মনে করি না। আমি ব্যক্তিগতভাবে যে যোগ্যতাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই, সেটা সেই লোকটাই মন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে বেশি যোগ্য যে নাকি প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, কারণ দেশকে ভালোবাসেন। এটা দেখুন, দেশপ্রেমিক সবচেয়ে বড়। দেশপ্রেমিক যদি একটু কম মেধাবী হয়, তার দেশপ্রেমের দ্বারা সেই মেধার ঘাটতিকে উনি অতিক্রম করতে পারবেন। আর সেই জন্য তো মেধাবী আমলারাই আছেন। কিন্তু আমলারাই, মেধাবী আমলারা যদি কোনো ভুল করেন, দেশপ্রেমিক তার দেশপ্রেম দ্বারা বুঝতে পারবেন যে না, এটা আমার জন্য, আমার দেশের মানুষের জন্য ঠিক হচ্ছে না। দেশপ্রেমিকদের প্রাধান্য দিন। যারা ব্যবসায়ীদেরকে আনতে হবে। যারা ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, একটা জিনিস খেয়াল করুন আগে, যে তারা আসলে ঋণ খেলাপি কিনা। অনেকে বলবেন আমি তো ঋণ খেলাপি, কিন্তু আমি তো রিশিডিউল করছি। এটা একটা খুবই ফাঁকিবাজি পদ্ধতি। রিশিডিউলের মাধ্যমে যারা ঋণ খেলাপি হিসেবে নিজের নাম কাটিয়েছেন, আমি তাদেরকে বিশ্বস্ত মনে করি না। তারা সুযোগ পেলে দেশের 12টা বাজিয়ে দেবেন।
কখনো ঋণ খেলাপি ছিলেন না, এমন লোক আছে আপনার দলে, তাদের দিকে তাকান এবং ঋণ খেলাপি যারা আছে তাদেরকে বলেন যে তোমরা এটা 7 দিনের মধ্যে ঋণ খেলাপি শেষ করে দাও, তোমার ঋণ সমস্ত শোধ করে দাও, তারপরে তুমি আসো। তুমি বড় ব্যবসায়ী হবা, আবার বড় মন্ত্রী হবা, দুটোই তুমি একসঙ্গে চালাবা, এটা ঠিক না। কারণ যখন তুমি মন্ত্রী হবা তখন তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু এক সময় না এক সময় সরকারের একটা মুখোমুখি অবস্থান হবে, তখন তুমি কোন পক্ষে থাকবা? এটা ঠিক না। এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তো তারেক রহমান সাহেবের নাই, তো অন্যদের যারা আছে তারা ব্যবসাটাই করুন, অসুবিধা নাই তো কোনো। মন্ত্রী হতে হবে কেন? কেন মন্ত্রী হতে হবে? এই কাজটা যদি করতে পারেন খুব ভালো হবে। শেষে একটা পরামর্শ দিই, ঠিক পরামর্শ না, আমি আমার প্রত্যাশার কথা বলি। আমি পরামর্শ দেওয়ার কি, আমি আমার প্রত্যাশার কথা বলি। তারেক রহমান সাহেবকে আমি বলবো, যাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন তাদেরকে দিয়ে 5 বছর চালাতে হবে এমন প্রতিজ্ঞা প্লিজ করবেন না। আপনি 1 বছরের মাথায় দেখবেন, 1 বছরের মাথায় অথবা 6 মাসের মাথায় একটা টাইম ফ্রেম করে দিন, 200 দিন 300 দিন একটা টাইম ফ্রেম করে দিন। এই সময়ের মধ্যে যার পারফরমেন্স আপনার কাছে সবচেয়ে খারাপ মনে হবে এমন 2 থেকে 3 জনকে আপনি পরের টার্মে সরিয়ে দিবেন। পরের টার্ম মানে 5 বছর পরে না, ওই সময় সরিয়ে দিবেন। যার পারফরমেন্স তুলনামূলকভাবে খারাপ, মানে একদম খারাপ বলছি না কিন্তু আমি, এই সবার মধ্যে তুলনামূলকভাবে খারাপ, তাদেরকে সরিয়ে দিন, দিয়ে এখানে নতুনদের চান্স দিন। এতে কি হবে জানেন? পরের 100 দিনের জন্য অন্য কেউ আর তুলনামূলকভাবে খারাপ হতে চাইবে না। এই ধরনের একটা কম্পিটিশন থাকলে পরে আমি মনে করি যে আপনি একটা ভালো কিছু পাবেন। আরেকটা কথা বলি, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এরকম অনেক লোককে কিন্তু আপনি দল থেকে বের করে দিয়েছেন, চাঁদাবাজির অভিযোগে, দুর্নীতির অভিযোগে। একটা কথা মাথায় রাখবেন, দেশের মানুষ পরিবর্তন কিন্তু আপনি দায়িত্ব নেওয়ার পর দিন থেকে দেখতে চাইবে। সেখান থেকে বাঁচতে হলে প্রথম এবং প্রধান কাজ, সারা দেশে চাঁদাবাজি যারা করেন, দখলদারিত্বের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে একটা কঠোর মেসেজ দেওয়া। সেই মেসেজটা হবে কীভাবে? 2-1 চিহ্নিত চাঁদাবাজকে ধরুন, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করুন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। এটা করা আপনার জন্য 10 মিনিটের কাজ আসলে, যদি আপনি চান। আপনি তো তাদের বিরুদ্ধে অনেককে তো আপনি বহিষ্কার করেছেন, কিন্তু আইনগত কোনো ব্যবস্থা নিতে পারেন না, কারণ আপনার হাতে আইন ছিল না, সামনে নির্বাচনের ভয় ছিল, অনেক কিছু ছিল। এখন তো আর সেগুলো নেই। এই কাজটা করুন প্লিজ। আমরা বিএনপি সরকারের সাফল্য দেখতে চাই। ও আরেকটা কথা বলে শেষ করি। আজকে আপনার প্রেস কনফারেন্স দেখলাম, আমাদের দেশীয় কয়েকজন সাংবাদিককেও দেখলাম কথা বলতে, কিঞ্চিত মোসাহেবিও দেখলাম। এটা আগামীতে বাড়তে থাকবে। সাংবাদিক এবং বিচার বিভাগ, মানে মিডিয়া এবং বিচার বিভাগ, এই দুটো বিভাগের কাজ হলো সরকারকে প্রশ্ন করা, সরকারের ভুলগুলোকে দেখিয়ে দেওয়া এবং ভুল হলে তার বিচার করা। এই দুটো বিভাগকে যদি ঠিক করতে পারেন তাহলে আমার মনে হয় অনেক কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। মোসাহেব সাংবাদিকদের থেকে সতর্ক থাকুন, তাদেরকে দূরে রাখুন। প্রিয় দর্শক, নতুন সরকার আসছে, তাদের নিয়ে আমাদের অনেক আশাবাদ, অনেক কিছু আশা করি, আবার অনেক ভয়ও করি। কাজে এই কথাগুলো বললাম। আপনারা ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।